গোটা পথ জুড়ে ধুলো, বালি মাটি আর শুকনো পাতা একসাথে মিশে রাস্তা গিলে নিচ্ছে। এমন সময়গুলোয় শব্দ একবারে বদলে যায়। পায়ের নিচে মচমচে শব্দটা যেন খুব পরিচিত লাগে, আবার কেমন অচেনা। শচীন থামল। হাওয়াটা একটু থেমেছে বোধ হয়, নয়তো বুকের ভেতরটা খালি হয়ে যাওয়ায় তার অনুভব বাড়ছে। তার সামনে দাঁড়িয়ে আছে একটা মাটির বাড়ি, ততটা বড় না, আবার ছোটও নয়। ঘরের চারদিকে কাটা ঝোপ, একটা জানলা অদ্ভুতভাবে অর্ধেক খোলা, কালো। ভিতরে কিছু দেখা যায় না। এই বাড়িটাই বিমলের, শচীনের শৈশবের বন্ধু। বহু বছর আগে এখানেই এসে থাকতো সে। হঠাৎ করেই চিঠিপত্র বন্ধ হয়ে যায়। এবার একদিন হঠাৎ করে একটা চিঠি আসে, শুধু একটা লাইন। শচীন, তুই যদি এখন আমায় ভাই ভাবিস তবে আয়, মালতীর ঘরটায় আলো জ্বলে। চিঠিটার তারিখ নেই, শহরের কোনো ডাকঘরের শিলও নেই, অথচ হাতের লেখা। শব্দচয়ন সবই বিমলের। তাই সে এসেছে। গ্রামের নামটাও যেন মুছে গেছে সময়ের বই থেকে। নবরামপুর। ট্রেনে নামার পরে 6 মাইল হাঁটতে হয়েছে। তার বুকের মধ্যে আজ খুব চাপা কষ্ট জমে আছে। বিমল শুধু বন্ধু ছিল না, সে ছিল একমাত্র মানুষ যে জানত মালতীর কথা। মালতী নামটা মনে পড়তেই ঘাড়ের রোম খাড়া হয়ে যায় তার। ঘরটার দিকে এগিয়ে এলো সে। পা ফেলে রাখার শব্দে বাড়ির ভেতরে কোনো সাড়া নেই। পাশের নারকেল গাছটা থেকে একটা শুকনো পাতা খসে পড়ল মাটিতে। কেউ আছে? শচীনের গলা শুকিয়ে গেছে প্রায়, কোনো উত্তর নেই। তবে তখনই সেই অর্ধেক খোলা জানালার ফাঁক দিয়ে যেন হঠাৎ এক ঝলক দেখা গেল। একটা সাদা শাড়ি পরা মেয়ের ছায়া। শচীন থমকে দাঁড়ালো, শ্বাস আটকে এলো। ভিতরে কেউ আছে? বিমল নাকি মালতী? শচীন জানালার দিকে তাকিয়েছিল এক দৃষ্টে, যেন চোখ সরাতে পারছে না। সাদা শাড়ির ছায়াটা এখন আর নেই, অথচ জানলার কাছে হালকা এক ধরনের জমাট আলো লেগে আছে, ঠিক যেমনটা পড়ে থাকে কারো পাশ কাটিয়ে যাওয়ার পর। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর দুপা এগিয়ে এলো কাঠের দরজাটার দিকে। হাত রাখল, ধাক্কা দিল না, কেবল স্পর্শ করল। কাঠটা ঠান্ডা, অথচ সেই ঠান্ডার মধ্যেও যেন একটা জীবন্ত ঘনত্ব, যেন কেউ ভিতর থেকে নিঃশ্বাস ফেলছে। দরজা খোলেনি, তবু সে জানত এই বাড়িটায় কেউ আছে। বিছানায় বসে সে ব্যাগ থেকে চিঠিটা বার করল। কয়েক মাস আগের কথা। এক সন্ধ্যায়
কলকাতার তার ভাড়া করা ঘরে সে বসে চা খাচ্ছিল। মেঘলা আবহাওয়া, ছাতার ধারে বৃষ্টির শব্দ পড়ছিল অনিয়মিতভাবে। হঠাৎ করেই ছাদে ঠকঠক আওয়াজ হয়, যেন কেউ ওপর থেকে নেমে এলো এক লাফে। 3 তলায় এমনটা অসম্ভব। সে দৌড়ে বারান্দায় গিয়ে দেখে কেউ নেই। ফিরে এসে দেখে তার দরজার ফাঁক দিয়ে একটা চিঠি গড়িয়ে পড়ে আছে ঘরের মধ্যে। শচীন, তুই যদি এখন আমায় ভাই ভাবিস তবে আয়, মালতীর ঘরটায় আলো জ্বলে। শচীন সেই রাতে আর ঘুমোতে পারেনি। আজ বহু বছর পরে আবার সেই অচেনা গ্রামে, কিন্তু ভিতরে সেই একই তোলপাড় মন। এই বাড়িটার চারপাশে নিস্তব্ধতা অনেক বেশি। ঘাস, গন্ধমাখা বাতাস, শুকনো পাতা, কাঁটা ছোপের ফাঁকে একটা বাঁকানো কুয়ো, সব কিছুই চেনা, অথচ সম্পূর্ণ অচেনা আজ। পেছন থেকে কে যেন হঠাৎ বলে উঠল, আপনি বিমলবাবুর বন্ধু? চমকে উঠে শচীন ঘুরে তাকালো। এক বৃদ্ধ, কুঁচকে যাওয়া গাল, পাতলা গোঁফ, চোখ দুটো একটু কুঁচকে, পরনে ময়লা ধুতি আর একটা হাত চাপ পরা পাঞ্জাবি। হ্যাঁ, আমি শচীন। আপনি? বৃদ্ধ একদম কাছে এসে একটু নিচু গলায় বলল, আমি ধনঞ্জয়। এখনও আপনি ভেতরে যাননি? না, দরজা খোলে না। আপনি কি জানেন বিমল কেমন আছে? ধনঞ্জয় চোখ নামিয়ে বলল, এই বাড়িতে আবার কেমন আছো বলে কারো খোঁজ নেওয়া যায় নাকি? শচীন কিছু বলার আগেই সে আবার বলল, আপনি মালতীর কথা ভাবছেন, তাই তো? শচীনের মুখ হঠাৎ সাদা হয়ে গেল। আপনি আপনি চেনেন মালতীকে? বৃদ্ধ মাথা নাড়িয়ে বলল, চিনি না, কিন্তু ও এখনও রোজ রাতে এই ঘরের জানলার পাশে দাঁড়ায়। আপনি কি দেখেননি? সেই মুহূর্তে জানালার কাছে আবার একবার আলো পড়ে, সাদা আলো, অথচ বিদ্যুৎ নেই গোটা গ্রামে। শচীন ধনঞ্জয়ের মুখের দিকে তাকিয়েই ছিল, ঠিক যেন বিশ্বাস করতে পারছিল না। আপনি বলছেন মালতী এখনও? ধনঞ্জয় উত্তর দিল না, শুধু একবার শচীনের চোখের দিকে তাকালো, তারপর পেছন ফিরে ধীরে ধীরে চলে গেল ঘন পাতার মধ্যে। শচীন দাঁড়িয়ে রইল, অথচ তার মনে হচ্ছিল সারা শরীরের ভেতর কেমন তালপাতার পুরনো ঘ্রাণ ঢুকে পড়েছে। একসময় মালতী তালপাতার পাখা হাতে খোলা জানালায় বসে থাকত। তার গায়ে এমনই একটা অদ্ভুত গন্ধ থাকত, পুরনো পুরনো, শীতল, অথচ কেমন একটা মায়ার মতো। সে ফিরে তাকালো সেই জানালার দিকে। এবার আর ছায়া নেই, তবে বাতাসে একটানা সেই তালপাতার ঘ্রাণ। শচীন ধীরে ধীরে জানলায়, দরজায় আবার হাত রাখল।
এবার দরজা আপনা আপনিই খুলে গেল। ঘরের ভেতরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারটা আলোর অভাবের নয়, একটা ঘনীভূত ছায়া যেন, যা আলো আসতে দেয় না। ঘরে পা রাখতেই পেছনে দরজা বন্ধ হয়ে গেল, কোনো শব্দ ছাড়াই। শচীন দাঁড়িয়ে পড়ল। ঘরের এক কোণায় মাটির প্রদীপ নিভে যাওয়া অবস্থাতেই পড়ে আছে, কিন্তু তার পাশেই রয়েছে একটা কাঠের আলমারি, মাঝের তাকটা খালি, আর ঠিক তার ওপরেই রাখা একটা পুরনো ফ্রেমে বাঁধানো ছবি মালতীর। তার চুলগুলো এলোমেলো, হাসিটা অর্ধেক, কিন্তু চোখে এক ধরনের অন্য কিছু ছিল, খুব গভীর। শচীন ফ্রেমটা হাতে নিয়ে বসে পড়ল মাটিতে। হঠাৎ পেছন থেকে একটা ধীরে আসা গলার আওয়াজ, বছর 10 পরে এসেও তুই এত সহজেই আমাকে চিনে ফেললি। সে চমকে ফিরে তাকালো, কেউ নেই, কিন্তু ছবি থেকে তালপাতার ঘ্রাণ আবার ভেসে উঠল। রাত গভীর। ঘরের ভিতরে দেওয়ালের মধ্যে টিকটিক করে শব্দ শোনা যাচ্ছে, একটা ঘড়ির শব্দ। ঘরের ভেতরে দেওয়ালের মধ্যে টিকটিক শব্দ করে একটা জলঘোড়া চলছে, কিন্তু শচীন জানে না এই ঘরে কোনো জলঘোড়া আছে কিনা। ঘুম আসছে না। সে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে গাছে ঝিঝির আওয়াজ, আর তখনই খেয়াল করল সেই বৃদ্ধ ধনঞ্জয় গেটের বাইরে দাঁড়িয়ে, চুপচাপ, চোখে দৃষ্টি নেই। শচীন ডাকল, ধনঞ্জয় কাকা। বৃদ্ধ কোনো উত্তর দিল না, কেবল একবার হাত দেখালো কুয়োর দিকে। শচীন নিচে নেমে গেল। কুয়োর ধারে পৌঁছে সে দেখতে পেল কুয়োর পাশের মাটিতে লেখা কিছু শব্দ, পুরনো করে খোঁচা দিয়ে লেখা। মালতী ছিল, এখনো আছে, শুধু ডাকে না আর। তখনই একটা শব্দ। পেছনে তাকিয়ে দেখে বারান্দায় কেউ দাঁড়িয়ে, সাদা শাড়ি পরা, হাতখানা কুয়োর দড়িতে রাখা, তবে মুখটা দেখা যায় না। চুল খোলা, একটুও নড়ছে না, হাওয়াও তো তেমন নেই। শচীন চোখ বন্ধ করল। এটা কি স্বপ্ন নাকি সত্যি? চোখ খুললেই মেয়েটা আর থাকবে না, এই বিশ্বাসেই চোখ খুলল সে। কিন্তু সে তখনও দাঁড়িয়ে। পরদিন সকালে শচীন ঘরের প্রতিটা কোণা খুঁজতে শুরু করল। বিমলের কোনো চিহ্ন নেই, তবে আলমারির নিচে একটা কাঠের প্যানেল একটু ঢিলা মনে হলো। খুলতেই দেখা গেল একটা ছোট গোপন কুঠুরি, তার ভিতরে কিছু কাগজ, একটা ডায়েরি, বিমলের হাতের লেখা। প্রথম পাতায় লেখা, মালতীকে আমি ভুলিনি, তুইও ভুলতে পারবি না শচীন। ওর ঘর থেকে কেউ ফেরে না। আমি গিয়েছিলাম একদিন, সেই রাতেই সব বদলে যায়। রাত তখন গভীর। ঘরের চারদিক নিস্তব্ধ, কেবল বাইরের বাঁশঝাড় থেকে মাঝে মাঝে পোকাদের শব্দ আসে। সেই শব্দেও একটা ভয় লুকিয়ে থাকে।
শচীন বিছানায় বসে আছে, কিন্তু ঘর তাকে টানছে না, বরং একটা নির্দিষ্ট দিক। ঘরের ঠিক পেছনের জানালাটায় তার চোখ আটকে গেছে। সেই জানালায় সে একবার নয়, দুবার নয়, প্রায় প্রতিদিনই দেখেছে একটা ছায়া। সাদা শাড়ি, এলোমেলো চুল, স্থির দৃষ্টি। আজ সে ঠিক করেছে সব জেনে তবে ফিরবে। বিমলের পুরনো ডায়েরিটা এবার পুরোটা পড়ে ফেলে শচীন। শেষ পাতায় লেখা, তুই জানিস না শচীন, মালতী শুধু আমার ছিল না, ও তোকেও ভালোবাসতো। হয়তো আমরা কেউ বুঝিনি তখন। ওর চোখে আমি ছিলাম সাহস, আর তুই ছিলি নির্ভরতা। আমরা দুজনেই ওর হয়ে উঠেছিলাম, অথচ কেউই পুরোটা পাইনি। তুই পালিয়ে গিয়েছিলি, আমি থেকেও কিছু বুঝতে পারিনি। আর মালতী, ও একদিন রাতে নিচেই এই ঘরের জানলার পাশে বসে থেকে চলে গেল। এখন বুঝি সে ফিরতে চায়নি, আমাদের দুজনকে কাছে টানতে চেয়েছিল। আরও ফিরে এলে ছেড়ে যাবে না। শচীনের গলা শুকিয়ে আসে। সে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ায়, চুপচাপ। মালতী, ফিরে আয়। একটা ঠান্ডা হাওয়া জানালার কাছে স্পর্শ করে, তারপর ঘাড়ের কাছে কে যেন নিঃশ্বাস ফেলে। তুই তুই এলি শচীন। মালতী দাঁড়িয়ে আছে, সেই শাড়ি, সেই চোখ, সেই গন্ধ নিয়ে। কিন্তু আজ শচীনের চোখে জল। তুই চলে গিয়েছিলি, ও থেকেও বুঝতে পারেনি। আমি কাউকে দোষ দিই না, তোমরা দুজনেই আমার ছেলে। তাই আমি আর কারো অপেক্ষা করিনি। আমি শুধু চাই তোরা কেউ আর আমাকে ছেড়ে যাস না। শচীনের চোখও ভিজে যায়। সে জানে এটা মালতীর ভালোবাসা নাকি মৃত্যুর ফাঁদ, তা সে এখনো বুঝে উঠতে পারছে না। কিন্তু জানলার কাছে ধীরে ধীরে দুইটা হাতের ছাপ জমে ওঠে, একটা পুরুষের, একটা নারীর। পরদিন সকালে গ্রামের লোকজন দরজা পায় না খোলা, কিন্তু জানালার কাছে তখনও সেই তিনটে হাতের ছাপ, একটি মহিলার, দুটি পুরুষের। ঘরের ভিতরে শুধু টেবিলের ওপরে রাখা বিমলের ডায়েরি, আর তার এক পাশে একটা সাদা কাগজের লেখা, আমি কাউকেই বেছে নিইনি, ওরা দুজনেই আমার, আর আমি এখন একা নই। সমাপ্ত। ভালোবাসা কারোর একার নয়, যদি সেই ভালোবাসা অবচেতনেও ভাগ হয়ে থাকে।